যারা রোজা করে আছেন, রমজান মাস চলছে, 9-10 তারিখেই সম্ভবত চাঁদ মোবারক এবং ঈদ মোবারক হতে পারে। আপনাদের আগাম অভিনন্দন জানানো রইল। নৌশাদ শেখ এখানে অনেক আছেন, তাদের সকল পরিবার পরিজনদের আল্লাহ তাআলা দোয়া করুক এবং আপনাদের রোজা কবুল করুক। মা বোনেরা অনেক বাড়িতে কাজ করেন, আসেন, রোজা করেও রেখে আসেন, আপনাদেরও অনেক অভিনন্দন। সামনে পয়লা বৈশাখ, এই বছর থেকে প্রথম বাংলার প্রতিষ্ঠা দিবস পয়লা বৈশাখ থেকে হবে। ওটা বাংলার শুভ নববর্ষ এবং সব রাজ্যেরই একটা প্রতিষ্ঠা দিবস আছে, কিন্তু আমাদের ছিল না। তাই আমরা পয়লা বৈশাখটাকে বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করব, এটা আগেই ঘোষণা করা হয়েছে। আজকে আমি এই উপলক্ষে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে যাচ্ছি। তাছাড়াও সামনে অন্নপূর্ণা পুজো থাকবে। মা অন্নপূর্ণা সকলকে ভালো রাখুক, দাঙ্গা নয়, শান্তির আলোকে, অন্নে ধন ধান্যে পুষ্পে ভরা বাংলাকে শান্তি শৃঙ্খলায় বজায় রাখুক, সেই প্রার্থনা মায়ের কাছে করে গেলাম। আপনারা জানেন আমাদের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, যিনি একজন প্রখ্যাত মানুষ, সম্মানীয় মানুষ, তিনি আপনাদের কাছে তার কথা বলেছেন। আমার এখানে উদয়ন গুহ আমার সহকর্মী আছেন, আমাদের এখানে রবীন্দ্রনাথ ঘোষ আমার সহকর্মী আছে, পার্থপ্রতিম রায় আমার সহকর্মী আছে, বংশীবদন আছে, আমার এখানে হিতেন বর্মন সাহেব আছেন। হিতেন দা কি এসছে, আসতে পেরেছেন? আচ্ছা, আমার এখানে আব্দুল জলিল আহমেদ আছেন, আমার এখানে রেণুবালা বর্মন থেকে আরো অনেকে আছেন। মিটিং এর সঞ্চালক অভিজিৎ দে ভৌমিক, যাকে আপনারা হিপি বলে চেনেন। আর আছে আমার সহকর্মী অরূপ বিশ্বাস, যিনি পাওয়ার ডিপার্টমেন্টের মিনিস্টার, কিন্তু আমার সাথে এসছেন। বিশেষ করে দুদিন আগে আমি ওকে নিয়ে এসছি এই কারণে যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের বিভিন্ন জায়গায় হঠাৎ করে টর্নেডোর মতো একটা বিরাট ঝড় আসায় অনেক মানুষ তার ঘর হারিয়েছেন, 4 জন মানুষ জীবন হারিয়েছেন, প্রায় 156 জন আহত হয়েছেন। আমি সারা রাত আমি খবরটা শুনে পারমিশন নিয়ে এসে পৌঁছাই প্রায় রাত্রির 11টায় বাগডোগরা এয়ারপোর্টে। সেখান থেকে জলপাইগুড়িতে যারা মারা গেছেন তাদের বাড়িতে যাই 12:30টায়। সেখান থেকে আমি কিছু স্পট দেখি অন্ধকারে, তারপরে আমি যাই হাসপাতালে। হাসপাতালে গিয়ে হাসপাতালে যারা আহত সবার সাথে দেখা করি, কথা বলি, এবং বাচ্চা থেকে মহিলা থেকে আমার ভাইয়েরা। এবং আমি একটা কথা বলবো, আমাদের প্রশাসন এবং ডাক্তার, জলপাইগুড়ি যে হসপিটাল আমাদের মাল্টি সুপার, প্রত্যেকটা চিকিৎসক, সিস্টার, জুনিয়র ডাক্তার,
সিনিয়র ডাক্তার, স্টাফ, লোকাল মানুষজন, আমার সাথে অরূপ ছিল, নির্মল দাও ছিলেন, আলিপুরদুয়ারের এমএলএ সৌমেন কাঞ্জিলালও ছিল, সুমন কাঞ্জিলাল, জেলা পরিষদের সভাধিপতিও ছিল, মহিলা সভাধিপতিও ছিল, ছিল স্থানীয় ক্লাব, পরিবার পরিজন এবং সব মানুষেরা। তাদের প্রচেষ্টায় হয়তো অনেক মানুষের প্রাণ বেঁচে গিয়েছে। আমি ওখান থেকে রাত্রির বেলায় রাত 2টো নাগাদ বার্নিসে গিয়ে পৌঁছাই, যেখানে অ্যাকচুয়াল প্রায় 700 থেকে 1000 বাড়ি, একটা চিহ্ন নেই, এমন ভাবে ঝড়টা হয়েছে। সেখানে আমি রিলিফ ক্যাম্পে যাই, সবার সাথে দেখা করি। তারপর আমি ভোর 4টে নাগাদ আমার থাকার জায়গায় এসে পৌঁছাই। পরের দিন আমি আবার চলে যাই আলিপুরদুয়ারে, এবং আলিপুরদুয়ার জেলায় তাদেরও ঘর বাড়ি ভেঙে তছনছ হয়ে গেছে। আমি যে জায়গাটায় গিয়েছিলাম ওটা একদিকে আলিপুরদুয়ার আর একদিকে কুচবিহার। তপসিহাট স্কুলে, তপসিহাটা রিলিফের যারা ঘর বাড়ি হারিয়েছেন তারা ছিলেন, তাদের সবার সাথে আমি কথা বলেছি। আমি তাদের ভারী ঘরগুলো পরিদর্শন করেছি যতটা সম্ভব। আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি, এবং কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ এইটা ঝড় জলের সময়, আর এমন সময় ইলেকশন হয় আমাদের, যে আমাদের দুর্ভাগ্য এই সময় আকাশে রোদ থাকে ভীষণ বেশি, গরম থাকে বেশি, ঝড় থাকে বেশি, পানীয় জলের প্রবলেম থাকে বেশি। বাংলা হচ্ছে প্রকৃতি মাতার রাজ্য। একদিকে যেমন পাহাড়, জঙ্গল, নদী, সমুদ্র আছে, অন্যদিকে মনে রাখবেন অনেক নদী, সমুদ্র, পুকুর আছে। ফলে নদী মাতৃকা দেশ বাংলা। সবচেয়ে বেশি সাইক্লোন বাংলাদেশে হয় আর বাংলায় হয়, আর কোথাও এতটা হয় না। তা সত্ত্বেও আমরা যেহেতু ইলেকশন চলছে, বিজেপি পার্টি ইলেকশন কোড মানে না, কারণ ওটা ওদের নিজেদের ঘর বাড়ি। যে যার ইলেকশন, এটা রাজ্যের ইলেকশন নয়, কেন্দ্রের। যার ইলেকশন, যার বিয়ে, তিনি নিজেই পুরোহিত, অর্থাৎ ওদিকে কেউ তাকিয়ে দেখে না। ওরা মারলেও দোষ নয়, অ্যারেস্ট করলেও দোষ নয়, এজেন্সি দিয়ে ইলেকশন করাচ্ছে, আর বাড়ি বাড়ি গিয়ে বলছে বিজেপিকে ভোট দাও এবং এজেন্সি থেকে মুক্তি পাও। আমি বলি যার বিরুদ্ধে এজেন্সি করবে করবে, কেউ মাথা নত করবেন না, তার কারণ ওদের শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। ভুলে গেছেন শীতলকুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো 5 জনকে গুলি করে মেরেছিল, তার মধ্যে 4 জন সংখ্যালঘু সম্প্রদায়ের আর একজন রাজবংশী ভাই ছিল। আমি ইলেকশন চলাকালীন এসেছিলাম ছুটে এবং তাদের পাশে দাঁড়িয়েছিলাম। আর যে লোকটির ইনস্ট্রাকশনে হয়েছিল তাকে আমরা, তার বিরুদ্ধে সরকারের 2টো ডিপি চলছে, ভিজিলেন্স ক্লিয়ার হয়নি, কিন্তু ভারতবর্ষের সরকার তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কোনো আইন কানুন কিচ্ছু মানে না। তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন, শীতলকুচিতে গুলি চালিয়ে
এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি, এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। তার কারণ বলছে আমি ওখানে এসডিপিও ছিলাম। সো হোয়াট? মানুষের জীবনে কেউ ওসি হবে, কেউ কনস্টেবল হবে, কেউ সিভিক পুলিশ হবে, কেউ প্রফেসর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ আইসি হবে, কেউ এসপি হবে, কেউ এসডিপিও হবে, কেউ ডিএম হবে, কেউ এসডিও হবে, কেউ বিডিও হবে, হতেই পারে। তাই বলে আমার কোনো অধিকার নেই যে আমি একটা পার্টির দালালি করে আমি মানুষের প্রাণ কেড়ে নেব। আর তারপর দুটো ডিপি কেস আছে, ভিজিলেন্স কেস আছে। আমরা স্টেট গভর্নমেন্ট থেকে অবজেকশন জানানো সত্ত্বেও আমি জানি না কেন্দ্রের যে সরকার আছে কোন সংবিধান মানে কিনা, কোন আইন মানে কিনা। ওদের একটাই আইন, ওয়ান নেশন অ্যান্ড ওয়ান পলিটিক্যাল পার্টি। আর ইলেকশন আসলে ভাওতা দেওয়া, মিথ্যে কথা বলা, ছলনা করা। আজকে একটা মিটিং করতে আসবে বাবুরা, দেখবেন কত কাঁদবে, কত কুমিরের অশ্রু ঝরবে। জিজ্ঞেস করুন, আমরা যে তোমাদের 11 লক্ষ বাড়ির তালিকা দিয়েছিলাম, 3 বছর ধরে তোমরা আবাস যোজনার টাকা দাও না, রাস্তাঘাটের টাকা দাও না, 100 দিনের কাজের টাকা দাও না। কেন? আমরা কি খারাপ করেছিলাম? 100 দিনের কাজে ভারতবর্ষে বাংলা প্রথম ছিল, আবাস যোজনায় বাংলা প্রথম ছিল, আর রাস্তার কাজেও বাংলা প্রথম ছিল। আজকে তোমরা কি বলছো? ইলেকশনের সময় বিজেপি পার্টি অফিস থেকে ফোন করে বলছে যে 11 লক্ষ লোকের ডেটা আমরা দিয়েছি ওদের, যে এদের আবাস পাওয়া দরকার, এদের বাড়ি মাটির বাড়ি, এরা গরিব, আগে ওদের পাওয়া দরকার। সেই নাম্বার থেকে ফোন নাম্বার নিচ্ছে, আর বিজেপির কল সেন্টার থেকে ফোন করে বলছে আপকা ঘর চাইয়ে না, আপ ফির অ্যাপ্লাই করো। কেন করবেন? আপনার তো দরখাস্ত করা আছে। আর আমাদের সরকার তো বাজেটে 3 মাস আগে বলে দিয়েছে যে আপনাদের মে মাসের পরে ওটা আমরাই করে দেবো। আমরা কারো দয়া চাই না, আমরা কারো ভিক্ষা চাই না। এই যে ক্ষতি হয়েছে 5000 বাড়ির, আমরাই করে দেব। শুধু ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট আছে, এটাকে ঝুলিয়ে রাখবেন না। মানুষগুলো রাস্তায় পড়ে আছে, স্কুলে পড়ে আছে, তাদের টাকাটা দিতে পারলে সরকার প্রশাসনের হাত দিয়ে দেবে, তাহলে ওদের বাড়িগুলো হয়ে যাবে। আমরা বাড়িগুলো করে দেব, এটা প্রশাসনের সিদ্ধান্ত। আমি এখন যেহেতু ইলেকশনে আছি, এটা প্রশাসন করবে। কেন আটকে রেখেছেন? কেন আটকে রেখেছেন? বিজেপি বলবে তারপরে ছাড়বেন? তো বিজেপি তো বলছে 100 দিনের টাকা দেবে না, দেয়নি। 3 বছর 100 দিনের কাজ করে জব কার্ড হোল্ডার ঝড়ে জলে ভিজে মাথায় করে মাটি বয়ে তাদের টাকা দেয়নি। আমি আপনাদের বলেছিলাম টাকা আমরা দিয়ে দেবো। টাকা পেয়েছেন কি পাননি? 100 দিনের কাজে 59 লক্ষ লোককে টাকা আমরা পৌঁছে দিয়েছি। আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি কি করিনি? গতকালের মধ্যেও মনে রাখবেন, 1 তারিখ ব্যাংক বন্ধ থাকে, 2-3 দিন টাইম লাগে টাকা ডিসবার্স করতে, টাকাটা পৌঁছতে। ইতিমধ্যেই 1,99,00,000 মহিলার বাড়িতে টাকা পৌঁছে গেছে। যাদেরটা 500 টাকা বেড়ে 1000 হয়েছে, আর যাদেরটা 1000 বেড়ে 1200 হয়েছে।
নিজেরা চেক করে নেবেন। আর একটা বলা হয়েছিল যাদের 60 বছর বয়স হয়ে গেছে তারাও সারা জীবন লক্ষ্মীর ভান্ডারটা ওল্ড এজ পেনশনে চলে যাবে, লক্ষ্মীর ভান্ডার 2। এবং তাদেরও মনে রাখবেন স্কুটিনি শুরু হয়েছে, 6 লক্ষ মহিলা যাদের 60 বছর বয়স হয়ে গেছে তাদের টাকাটাও ছাড়তে শুরু হয়েছে।